গল্প হলেও সত্যি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। আজ অনেক দিন পর আপনাদের সামনে একটা লোমহর্ষক ভৌতিক গল্প নিয়ে আমি হাজির। আজকের গল্পটা একটি সত্য ঘটনার উপর নির্ধারিত। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন মেদিনীপুরের এক বাসিন্দা। তিনি তার নাম ও পরিচয় গোপন রাখার অনুরোধ করায় সেটি আমরা সবার সামনে প্রকাশ করতে পারবো না। তবে উনি জানিয়েছেন পেশায় উনি সিনেমার পরিচালক। ছোট বড় অনেক ধরনের সিনেমাতেই উনি পরিচালক হিসেবে কাজ করেছেন। তবে যে ঘটনার কথাটি উনি উল্লেখ করেছেন সেইটা ওনার কর্মজীবনের শুরুর দিকের ঘটনা। তখন উনি সবে কয়েকটা শর্ট ফিল্ম জাতীয়ই বানিয়েছিলেন। ঠিক সেইরকমই এক শর্ট ফিল্মের শুটিংয়ের জন্যে ভালো লোকেশন খোঁজার তাগিদে উনি পৌঁছে গেছিলেন উত্তর বাংলার এক গ্রাম্য এলাকায়। গ্রামটা ছিল জঙ্গলে ঘেরা। সব মিলিয়ে 10-12টা পরিবারই থাকে হয়তো। তবে জায়গাটা ওনার খুবই পছন্দ হয়ে যায়। একেবারে নিরিবিলি শান্ত সুন্দর পরিবেশ, পাহাড়ের গা বেয়ে ঝর্ণার মধুর দৃশ্য। এত সুন্দর জায়গায় শুটিং করতে পারবে ভেবেই পরিচালক খুবই খুশি ছিলেন। কিন্তু যেহেতু অল্প বাজেটের শর্ট ফিল্ম, তাই সবাইকে তো আর নিয়ে আসা সম্ভব নয়। তাই উনি শর্ট ফিল্মের হিরো হিরোইন আর কয়েকটা দরকারি লোকজনকে নিয়ে সেখানে একটা হোমস্টেতে থাকবে বলে ঠিক করলেন। এদিকে ফিল্মের হিরো হিরোইন দুজনেই দম্পতি, তাই নিরাপত্তা নিয়েও চাপ ছিল না। কিন্তু তখন ওনারা জানতেন না তাদের জন্যে সামনে কি অপেক্ষা করে আছে। প্রথম দিনটা তারা ভালো করে গ্রামটা ঘুরে দেখে শুটিং করার লোকেশনগুলো ঠিক করে নিলেন। সারা সকালটা এইসব কাজকর্মতেই কেটে গেল তাদের। বিকেলের দিকে সবাই যখন হোমস্টের দিকে ফিরছিল তখনই তাদের নজর পড়ল একটা মন্দিরের ওপর। মন্দিরটা পাহাড়ের গায়ে, তবে মন্দিরটার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সেইটায় এখন আর পুজো হয় না। দেওয়ালগুলো খসে খসে পড়ছে, চারিধারে আগাছাতে ভরে গেছে। তবে মন্দিরটা দেখেই কিরম যেন একটা মায়াবী লাগছিল। কিছু একটা যেন বড়ই তাদের মন্দিরটার দিকে আকর্ষণ করছিল। তখনই গ্রামের একজন লোক আমাদের বলল, চলেন দাদা, এখানে বেশিক্ষণ থাকাটা সুবিধার নয়, আর সন্ধেও নেমে আসছে প্রায়। লোকটার কথায় আমরা ওখান থেকে চলে এলাম। তবে হোমস্টেতে ফিরেও কিছুতেই ওই মন্দিরটার কথা মাথা থেকে বের করতে পারছিলাম না। রাতের দিকে আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছিল, তাই জন্যেই হোমস্টের বাইরে একটা বনফায়ার জ্বালিয়ে সবাই মিলে একটু গল্প করছিলাম। তখনই ফিল্মের অভিনেত্রী কথামালা বলল, আমার কিন্তু জায়গাটা বেশ লেগেছে। ওই ঝর্ণাধারের লোকেশনটা এতটাই সুন্দর, আমার ফোনের গ্যালারি মনে হয় ছবিতে ভরেই গেছে। ওর কথা শুনে অভিনেতা সুকুমার বলল, ঠিক বলেছ, উত্তর বাংলায় এত সুন্দর জায়গা আছে আগে তো জানাই ছিল না। সত্যি দাদা, মানতে হবে, দারুণ একটা জায়গা কিন্তু খুঁজে বার করেছো। আরে আমিও তো দেখে অবাক। প্রথমবার এখানে এসে আমার তো চোখ পুরো ছানা বড়া হয়ে গেছিল। এইসবই নানান গল্প করতে করতে হোমস্টে কেয়ারটেকার আমাদের কাছে এসে বলল, বলছিলাম, আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? যদি কিছু দরকার হয় আমাকে কিন্তু বলতে পারেন। আরে না না, কি যে বলেন, আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। এমনিতেই এত সুন্দর জায়গা, শুটিং শেষ হওয়ার পরও এখানেই থেকে যেতে হবে মনে হচ্ছে। সে তো আমাদের সৌভাগ্য আপনাদের সেবা করতে পেরে। তো আপনারা সব জায়গা ঠায়গা দেখে নিয়েছেন তো? কারণ আশেপাশে জঙ্গল তো, কখন কোন জন্তু জানোয়ার বেরিয়ে পড়ে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা মোটামুটি সব দেখেই নিয়েছি, আর লোকজনও থাকবে আমাদের সঙ্গে, তো অসুবিধা হবে না। আমার কথা শেষ হতে না হতেই কথামালা বলল, আচ্ছা দাদা, ফেরার পথে ওইদিকে একটা মন্দির চোখে পড়েছিল, তো ওটা কিসের মন্দির? ওখানে কি এখন পুজো আচ্ছা হয় না? না হলে ভাবছিলাম একবার শুটিংটা শুরু হওয়ার আগে ওখানে পুজো দিয়ে শুরু করতাম। কেয়ারটেকারটা মন্দিরটার কথা শুনতেই চমকে উঠে বলল,
খবরদার দিদিমণি, ওই মন্দিরের কথা মুখেও আনবেন না। ওটা কোনো সাধারণ মন্দির নয়, ওখানে এক ডাইনির বাস। আমরা কেউ ওখানে যাই না। আর আপনাদের অনুরোধ করছি, আপনারা গ্রামের যেখানে খুশি ঘুরতে পারেন, কিন্তু ভুলে ওই মন্দিরের ত্রিসীমানায় যাবেন না। কথাগুলো শুনে আমরা একে অপরের মুখের দিকে চেয়ে রইলাম। তারপর সুকুমার বলল, ডাইনি মানে? মন্দিরের ভিতর ভূত? ঠিক বুঝলাম না তো ব্যাপারটা। এই অনেক বছর আগের কথা। গ্রামের সবাই তখন ওই মন্দিরেই পুজো করতে যেত। কিন্তু হঠাৎ একদিন কোথা থেকে না জানি একটা অর্ধবয়স্ক মহিলা ওই মন্দিরে আস্থানা গাড়ল। আর তারপর থেকেই শুরু হলো অনার্থ। বাচ্চা বুড়ো সবাই গুরুতর রোগে মরতে আরম্ভ করল। বাড়ির বউরা হঠাৎ করে নিখোঁজ হয়ে যেতে লাগলো। আর লোকের মুখেই শোনা, ওই ডাইনি মহিলাটার নাকি বয়স বাড়ত না। সে যে কি খেত, কোথায় ঘুমাতো, তাও কেউ জানতো না। সবার ধারণা হলো ওই ডাইনিটার জন্যেই গ্রামের এই দুর্দশা। তাই এক রাতে গ্রামের সবাই মিলে ওই মহিলাকে পিটিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু মরতে মরতেও সে বলে যায় সে ফিরবে। আর সেই কথাটাই সত্যি হয়েছিল। তারপর থেকে যারাই ওই মন্দিরে পুজো দিতে গেছে, সবাই একে একে প্রাণ হারিয়ে ফেলে। তাই তারপর থেকে সন্ধে নামার পর ওই মন্দিরের আশেপাশেও কেউ যেতে চায় না। আপনারা শহরের মানুষ, এইসব কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু আমি বারবার বলছি, দয়া করে মন্দিরে যাবার কথা মাথাতেও আনবেন না। এই বলে কেয়ারটেকার চলে গেল। রেখে গেল আমাদের মনে হরেক রকমের প্রশ্ন। কিন্তু সুকুমার ও কথামালার মুখের দিকে তাকিয়েই আমি বুঝলাম তাদের মাথায় অন্য কিছুই চলছে। আমি তাদের অনেকবার বারণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা এইসব কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেয়। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে আমরা সবাই রুমে ঘুমিয়ে পড়ি। সুকুমার ও কথামালাও তাদের রুমে চলে যায়। সুকুমার তখন গভীর ঘুমে। হঠাৎ আচমকা তার ঘুমটা ভাঙতেই সে দেখে কথামালা তার পাশে নেই, এবং তার কানে এসে শুনতে পেল কথামালা কি যেন একটা গুনছে। 3 4 5 6। সুকুমার ঘুমিয়ে ঘুমিয়েই ভাবল, এত রাতে কথা আবার কি গুনছে, টাকা পয়সা নাকি? কিন্তু সুকুমারের চোখে এতটাই ঘুম জড়ানো, সে বেশি গুরুত্ব না দিয়ে আবার শুয়ে পড়ল। খানিক বাদে আবারও ঘুমটা ভাঙতেই সুকুমার দেখল কথামালা তখনও কিছু একটা গুনে যাচ্ছে, তবে এবার সংখ্যাটা অনেকটা বেশি। 8020 8021 এইবার সুকুমারের সন্দেহ হওয়ায় সে উঠে বসে দেখতেই তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। ঘরে কথামালা তো নেই, বসে আছে সেই ডাইনিটা সুকুমারের দিকে এক দৃশ্যে তাকিয়ে। তার সেই ভয়ানক চেহারা দেখে সুকুমার চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে আমাদের সবার ঘুম ভেঙে যায়। আমরা দৌড়ে ওর ঘরে যেতেই দেখলাম সুকুমার বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে, আর মেঝেতে কথামালার নিথর দেহ পড়ে আছে। কিন্তু এরপর যা দেখলাম সেটার জন্যে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কথামালার মাথায় একটাও চুল আর বাকি নেই। তার হাতে, গায়ে, মাটিতে সব জায়গায় চুল ভর্তি। আমরা দৌড়ে গিয়ে ওকে ডাকার চেষ্টা করায় বুঝলাম
কথামালা অনেক আগে মারা গেছে। সুকুমারকে জিজ্ঞাসা করায় সে বলল, আমি না অনেকক্ষণ ধরেই শুনতে পারছিলাম কথা কি যেন একটা গুনছে। আমি উঠে দেখতেই ওই ডাইনিটা আমার সামনে। তাহলে কথা নিজের চুল। হ্যাঁ হ্যাঁ। আমাদের তখন আর বুঝতে বাকি ছিল না যে ওদের বারণ করা সত্ত্বেও ওরা ওই মন্দিরটাতেই গেছিল, আর তার পরিণতিটাই তাদের ভুগতে হচ্ছে। তাদের ছোট্ট একটা ভুলে সারা জীবন তাদের নষ্ট হয়ে গেল। বন্ধুরা, আজ আমাদের গল্প এখানেই শেষ। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের ভালো লাগার কথাটা জানাবেন। আপনাদের প্রতিটা লাইক এবং কমেন্টই আমাদের উৎসাহিত করবে এইরকমই নানান সত্যি ভূতের গল্প আপনাদের সামনে তুলে ধরতে। আজ তবে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক ভূতের গল্পের সাথে।